হ্যাঁ, ভোরের মধ্যে রেজাল্ট হয়ে যাওয়ার কথা, ভোরের মধ্যে রেজাল্ট হয়ে যাওয়ার কথা। আমরা লাইভে ঢুকে গেছি দাদা। শুভেচ্ছা এবং স্বাগতম গভীর রাতের এই আয়োজনে। আজকের দিনে আপনাকে আমরা তৃতীয়বার পেয়েছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলের ইলেকশন আপডেট, সবশেষ আপডেট আমরা একই সঙ্গে শুনছি। আমাদের লাইভে আছে আমরা মাহাদি আমিন, যিনি বিএনপির মুখপাত্র, তিনি কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তারা একক সংখ্যাগরিষ্ঠতার মুখে বিজয়ের পদধ্বনি শুনছেন। আমরা হেডলাইন করেছি বিজয়ের পথে বিএনপি, দূর থেকে গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। বাংলাদেশে একটা মোটামুটি অবস্থান ছিল যে জামাত ইসলামী, এবং ইলেকশনের দিন সন্ধ্যার পরও অনেক জায়গায় তারা উত্তরবঙ্গে খুব ভালো ফলাফল করছে। রংপুরের তারা সব কয়টা আসনে জিতে গেছে, তারপরে আরো বিভিন্ন জায়গায় জয় হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা সবশেষ মোটের উপরে গিয়ে 50 থেকে কিনে এরকম একটা জায়গা নিচ্ছে। দাদা, আমরা আসলে প্রথমেই বাংলাদেশের যে নির্বাচনী ফোরকাস্ট এখন পর্যন্ত, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি এবং প্রায় কাছাকাছি বিজয়ের পথে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, দূর থেকে গৌতম লাহিড়ীর বিশ্লেষণটা কেমন? দেখুন, যেটা আমরা সর্বত্র দেখেছি জেএনজির আন্দোলনের পর যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে জেএনজি রাজনৈতিক ক্ষমতাটা পায় না। তারা কিন্তু প্রতিবাদ করে, প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন গড়ে তোলে এবং ধরে নেওয়া যায় যে, এবং বা তারা হয়তো অনেকেও ভাবেন যে তারা হয়তো ক্ষমতা দখল করবে না। কেউ কেউ তো মন্তব্য করেছিলেন যে আমরা একটা রাজনৈতিক দলকে হটিয়ে দিয়ে আর একটা রাজনৈতিক দলকে আনার জন্য বিপ্লব করিনি। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে মানুষ যাকে পছন্দ করেন তাকেই মানুষ ভোটে জয়যুক্ত করেন। ফলে আমার তো মনে হয় যদি বিএনপি, যদি আপনি যা ট্রেন্ড বললেন, যদি গতি প্রকৃতি তাই হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই জেনজির প্রতি তাদের প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকারকে যারা ক্ষমতা থেকে হটাতে পেরেছিল, তাদের অনেকেই আজকে আমরা জানি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও করছিলেন। কিন্তু তাদের আমি এখনো পর্যন্ত আশাব্যঞ্জক ফল তাদের দেখছি না। এমনকি যে জামায়াত শিবিরও যেটা একটা হাওয়া তুলেছিল যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের পর যে জেন জি তাদের সঙ্গেই আছেন, এটাও প্রমাণিত হয়ে গেল যে মানুষ তাদেরকে, মানে তাদের প্রতিবাদে শামিল হয়েছিলেন, তারা পেছন নেপথ্য থেকে সবই করেছেন। কিন্তু নির্বাচনের বিষয়টা অন্য। নির্বাচনের বিষয়টাতে মানুষ দেখতে চান যে কারা শাসন ক্ষমতা চালাতে পারেন বা শাসন ক্ষমতা চালানোর অভিজ্ঞতা আছে। সেই কারণেই হয়তো বিএনপির দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে এবং এটা একটা প্রায় তো অনুমান ছিল। অনেকের আমাদের দূর থেকে একটু আশঙ্কাও ছিল। আশঙ্কার কথাটাই বলছি কোট আনকোট, যে জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত না ক্ষমতা দখল করে ফেলে না। তো ১ম মন্তব্য হচ্ছে এইটাই, এখন দেখা যাক শেষ পরিস্থিতি, শেষ আ মানে রেজাল্ট বেরোনোর পর পর্যন্ত কি দাঁড়ায় বাংলাদেশে। আর বাংলাদেশের নিয়ে মানে ওই যেগুলো আগেও আমি বলছিলাম, বরাবরই বলে থাকি। বাংলাদেশ নিয়ে কোনটা না এই শেষ কথা বলার সময় মানে আসে না কখনোই। মানে শেষের পরেও একটা শেষ, শেষ নাহি যে রবীন্দ্রনাথ লিখেছিলেন সেইরকম একটা বাংলাদেশের চলমান কাহিনী। ফলে চলমান কাহিনী, আশা করব যে সবই সঠিকভাবে হবে। সঠিকভাবে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবেন। এখনো আমরা এই আলোচনাটাতে আরেকটা প্রশ্ন আছে যেটা কিন্তু কেউ আলোচনা করছেনও না, কোথাও দেখছিও না। আমি ছবিতে দেখতে পাচ্ছিলাম ব্যালট গুলো, লাল রঙের ব্যালট। যেটাতে জুলাই সনদের হ্যাঁ বা না, সেই সম্পর্কে কেউ কোনো আলোচনাই করছেন না আরকি। মানে সেটা কি আদৌ কোনো, অথচ ইউনূস সোচ্চাহে সকালে যখন ভোট দিতে যেয়ে বললেন এবার নতুন বাংলাদেশ তৈরি হতে চলেছে। দাদা, আমি আপনাকে এটা বলতাম আমাদের কাছে বেসরকারি প্রাথমিক যে ইনফরমেশন, সেটা হলো কোথাও কোনো রেজাল্টের সঙ্গে কোন আসনে কত পেয়েছে সেটা বলছে না, কিন্তু আমাদের কাছে, আমরা সাংবাদিক হিসেবে যেহেতু তথ্য রাখতে হয়, আমরা দেখলাম 77% দেখানো হচ্ছে জিতে গেছে, 22% মতন হচ্ছে না। এই তথ্যটা আপনাকে দেওয়ার জন্য। না, সেটা ঘটনা যে আমি কিন্তু জানি যে শেষ পর্যন্ত হাই জিতবে। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। বিএনপি না জামায়াত ক্ষমতা আসবে সেটা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু হ্যাঁ ভোট নিয়ে কোনো সংশয় ছিল না। ওটা হ্যাঁ, বাংলাদেশের অতীত ইতিহাসেও দেখা গেছে একটা সরকারকে মানে স্বীকৃতি দিতে রেফারেন্ডাম ইউজ করা হয়। যেটা জিয়াউর রহমান করেছিলেন, তারেক রহমানের পিতা, যেটা পরে এরশাদ করেছিলেন। তারও পরে আরেকটা হয়েছিল, সেটা অন্যভাবে হয়েছিল। সবগুলোই কিন্তু সেনা শাসনের মধ্যে। ফলে এক্ষেত্রে আমার মনে হয়নি যে ভিন্ন কোনো রায় হবে আরকি। আমরা এটা জানি যে বাকি রায়টা কি হবে না হবে লাগলো। হ্যাঁ পক্ষে যে বেশিরভাগ মানুষ ভোট দেবেন বা দেওয়ানো হবে সেটা স্পষ্ট ছিল আরকি। ফলে ভোটের পরে ওই আরেকটা জিনিস দেখার বিষয় আছে। সেজন্য ওইজন্যই বলছি সব কাহিনী বলা যাচ্ছে না। শেষ কাহিনী
জবনিকা পড়তে সময় লাগবে। দাদা আমি ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই। আপনার আপনি আমরা তো ইন্ডিয়াকে একটা ফলো মানে আমাদের খেয়াল রাখতে হয় ইন্ডিয়া কি করছে না করছে। এই নির্বাচনে আপনি এর আগে জানিয়েছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা এখনো নজর রাখছে। আমাদের দেশের এই নির্বাচনে যে ফলাফল হচ্ছে সেটা আপনি এর আগে যেটা বলেছেন যে আপনার দেশ চায় যে এখানে জামাত ইসলামের চেয়ে তাদের চয়েস হচ্ছে বিএনপি। এই দিকে কি তারা আপনারা বা তারা কোন রকম তাদের কোনো ভূমিকা আছে বা তারা স্যাটিসফাই? আমি একটু আপনার কাছে জানতে চাই। না, এই ভূমিকাটা আছে কি নেই আমার মতে দেখুন সেটা মানে ভূমিকা একসময় বলা হতো আওয়ামী লীগের পেছনে ভারত ছিল, ভারতই তাকে বারবার নাকি জিতিয়ে দিয়েছে। তো ভালো কথা, তাহলে ভারতের সম্পর্কে অপবাদটা কাটলো যে বিএনপিকেও ভারত জিতিয়ে দিয়েছে। এটা একদিক থেকে ভালো আরকি। খারাপ যদিও সে সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত করতে পারব না। কিন্তু এই পারসেপশনটা যে এলো যে বিএনপিকেও ভারত জেতালো। সেটা যদি হয় তো সেটা বাংলাদেশের মানুষের কাছে একটা বার্তা থাকলো। কিন্তু যেটা আমি বলছিলাম যেটা ব্যাখ্যা করলে যেটা দাঁড়ায় যে আপনি লক্ষ্য করবেন যে খালেদা জিয়ার মৃত্যুর পর তার যে শোক বার্তা, পরবর্তীকালে তারেক জিয়ার সঙ্গে গিয়ে যে পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছিলেন, যে প্রধানমন্ত্রীর বাণী তুলে দিয়েছেন, তার চেয়েও বড় বিষয় পার্লামেন্টের ২ কক্ষে লোকসভা এবং রাজ্যসভা যে শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক তো প্রস্তাব পালন করা হয়ে থাকে। সেটা নিয়ে যার মধ্যে কোনো নতুনত্ব নেই। কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছিলেন, তারও শোক করি। কিন্তু এই শোক বার্তায় যে লাইনগুলো রয়েছে যে যেভাবে খালেদা জিয়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন, আমরা আশা করব যে বর্তমান নেতৃত্ব সেই পথে চলবেন। অর্থাৎ মানে কি? মানে হচ্ছে ২০০১ থেকে ২০০৬ এর যে অভিজ্ঞতা ভারতের, ভারত সেই অভিজ্ঞতাটা ভুলে যেতে চাইছে। সেই সময়ও কিন্তু আ মানে ভারতে কিন্তু ২০০১ থেকে ৬ এর মধ্যে ৪ পর্যন্ত বিজেপি সরকার ছিল। ৪ এর পরে কংগ্রেস সরকার এসেছিল। ফলে সেই সময়টা কিন্তু ভারতের কাছে খুব একটা সুখকর ছিল না উত্তর পূর্বাঞ্চলে যা ঘটত। আজকে সেই পরিস্থিতিটাকে ভারত ইগনোর করতে চায় এবং যেটা জয়শঙ্কর বলে এসছেন তারেক জিয়াকে যে বিজেপির সঙ্গেই কিন্তু বরাবর বিএনপির সম্পর্ক ভালো ছিল। যেরকম কংগ্রেসের সঙ্গে বলা হয় আওয়ামী লীগের। সেই কারণে স্বাভাবিকভাবে বিএনপি মানে জয়ী হলে আ তাতে মনে হয় না ভারতের তাতে কোনো অসুবিধা। জামায়াত হলে জামায়াতের সঙ্গে যখন করে জামায়াতকে বরাবরই ভারত মনে করে একটা মৌলবাদী দল। যদিও পশ্চিমা দেশ মনে করতেন যে ইসলামিক প্রগতিবাদী দল, ইসলামিক মুস মু মানে মুসলিম দল, ইসলামিক তারা দল আরকি। তারা মানে উগ্রবাদী নন। যেটা আমাদের কিছুদিন আগেও ব্রিটিশ হাই কমিশন রয়েছে ভারতে বলে গেছেন, আমেরিকাও বলে থাকে। কিন্তু সেই জামায়াতের মানে সেই ধরনের মানে তার প্রতিফলন এই ভোটে কেন ঘটল না? এটা একটা ভেবে দেখার বিষয় আছে। যে জামায়াতকে তারা পছন্দ করেছেন, যে জামায়াতকে তারা চেষ্টা করেছেন এর আগেও যাতে ময়দানে তারা আসেন। শেখ হাসিনার সময় ২৪ এর নির্বাচনেও। তারপরেও কিন্তু মানুষ যখন বিএনপিকে বেছে নিচ্ছে এবং সেখানে কিন্তু আমেরিকা বা যুক্তরাজ্য এইগুলোই নির্বাচনটা হয়ে যাওয়ার পর আমার মনে হয় এইসব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া থেকে একটা নির্দিষ্ট লাইন পাওয়া যাবে। এমনকি ভারতও তার প্রতিক্রিয়া জানাবে আনুষ্ঠানিকভাবে আজকে বলেছে যে নির্বাচনটা হয়ে যাওয়ার পর, তার আগে নয়। এবং যেটা বলে ভারত চায় একটা ক্রেডিবল নির্বাচন। এবং বিএনপি দাবি করছে আমি শুনলাম যে তারা বলছেন আজকের নির্বাচনটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। ফলে সেই ক্রেডিবল নির্বাচন সম্পর্কে ভারতের কি মন্তব্য হয়, আমেরিকা বা যুক্তরাজ্য তারা কি মন্তব্য করেন, সেদিকে আমরা সকলেই তাকিয়ে থাকবো। তার থেকেই বোঝা যাবে অনেকটা। দাদা আমি একটা জিনিস ভিন্ন জিনিসে নজর দিতে চাই সেটা হলো বাংলাদেশ এবং ভারতে দুই দেশেই মৌলবাদ বা ধর্মীয় অন্ধত্বতা নিয়ে বেশ প্রশ্ন আছে। আপনাদের দেশে সরকারে বিজেপি সরকার হিন্দুত্ববাদী সরকার, আবার আমাদের দেশে একটা উগ্রবাদিতা এবং দুই দেশেই যেমন আমাদের দেশে হচ্ছে ভারত বিরোধিতা একটা সাংঘাতিক শক্তিশালী পর্যায়ে আছে। এইবারের এই যে নির্বাচনের ঘরে উঠে ফাইনালি গিয়ে খুব মিরাকেল কিছু না হলে তাহলে কি এতে করে দুই দেশের সম্পর্কে আর এখন উন্নয়নের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? আ আমার মনে হয় নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকারের অন্তত মানে আলোচনা যেগুলো মানে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প, কানেক্টিভিটি আমি জানি যে বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির মুখপাত্র বিশেষ করে তিনি ভারতীয় সাংবাদিকদের যে সাক্ষাৎকার দিয়েছেন, সেগুলো আমি দেখেছি। কিছুক্ষণ আগেও দেখেছি। তাতে কিন্তু তারা বলছেন যে তারা সম্পর্ক উন্নত করতে চান ভারত একটা বড় প্রতিবেশী হিসেবে। বিশেষ করে কানেক্টিভিটির কথা বলছেন। তার সঙ্গে এটাও বলছেন যে পারস্পরিক সম্মান, মর্যাদা, আস্থা, বিশ্বাসের ভিত্তিতে যেন যে সম্পর্কটা হয়
সম্পর্কটা যেন একতরফা না হয়। যখন ওই প্রশ্নগুলো বলা হয় যখন, তখন জানি না যে আগে কোন উদাহরণটা দিয়ে বলা যেতে পারে যে একতরফা ছিল, সেটা আমি কিন্তু জানি না। মানে আমাকে কেউ সে ব্যাপারে জানালে ভালো হয়, আমি শিক্ষিত হতে পারি। যে এর আগে ১৫ বছরে কোন সম্পর্কটা একতরফা ছিল, কেবল ভারতের দিকে ছিল, বাংলাদেশের জন্য কিছু ছিল না। স্থল সীমান্ত শক্তি হয়ে ভারত তার ১০,০০০ একর জমি দিয়েছে বাংলাদেশকে। ১ ইঞ্চি জমির জন্য যুদ্ধ হয়, মহাভারতের যুদ্ধ হয়েছে। ১০,০০০ একর জমি আমরা দিয়েছি, খালি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য। বরঞ্চ সে ভারতে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। সমুদ্র সীমানাতেও ভারত পরাস্ত হয়েছে। কোনো প্রতিবাদ হয়নি ভারতের। সবই কিন্তু একতরফা ছিল না। বরঞ্চ আমি বলব কূটনৈতিক জয় ছিল তখনকার সরকারের। কিন্তু একটা প্রচার করে দেওয়া হয় যে একতরফা। কোনটা একতরফা হয়েছে সেই উদাহরণটা আমি এখনো জানতে পারিনি। কেউ এটা বলেননি। এই চুক্তিটা করেছিলেন, এইটা কিন্তু একতরফা হয়েছিল। এটাতে আমাদের কোনো লাভ হয়নি। ভারতের সম্পূর্ণ লাভ হয়েছে। সেটা কোনটা? সেটা জানা দরকার। আমরা যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দিই, একতরফা দিই তো বিদ্যুৎ। এমনকি বিদ্যুতের দাম না পেলেও দিই। বিদ্যুতের দাম না পেলেও কিন্তু আমরা বিদ্যুৎ দিয়ে যাই। ডিজেল সরবরাহ হতো ভারত থেকে। তাই না? এলপিজি সরবরাহ হতো। তাহলে আমি তো বুঝতে পারিনি যে কোনটা। আপনি ঢাকার রাস্তায় যে দোতলা বাস দেখেন, অশোক লেল্যান্ড কোম্পানির, সেগুলো তো ভারত থেকেই দেওয়া। তাই না? ট্রেনের যে ইঞ্জিন দেখেন, ট্রেনের ইঞ্জিনগুলোও তো ভারত থেকে দেওয়া। এমনকি বহু জায়গায় লাইন তৈরি করে দেওয়া হচ্ছিল মিটার গেজ থেকে ব্রড গেজ। বাংলাদেশে ব্রড গেজ ছিল না। সেই ব্রড গেজ তৈরি করার ক্ষেত্রেও ভারতের অবদান আছে। মেট্রো রেলের সহযোগিতা আছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রে গেলে ভারতের প্রযুক্তিবিদদের সহযোগিতা আছে। সুতরাং এগুলো তো বাংলাদেশের মানুষ উপকৃত হবেন। বাংলাদেশের মানুষ বিদ্যুৎ তো আমি পাঠিয়ে দিয়ে তো আমি ভোগ করছি না। বিদ্যুৎ পাঠাচ্ছি বলে আজকে পূর্ণিয়া সাহেব আপনি যে অনুষ্ঠানটা করতে পারছেন, বিদ্যুৎ আছে বলে। আপনাদের তো নিজস্ব বিদ্যুৎ এত নেই। ফলে আমি মনে করি না যে এই এটা কথার জন্য কথা বলা হচ্ছে, কিন্তু পারস্পরিক স্বার্থ রক্ষা করা হয়নি। এর সঙ্গে আপনাকে একটা যখন বললাম শেষ করে নতুন একটা তথ্য দিয়েও রাখি। আজকে কিন্তু বাংলাদেশের বহু মিশন, তারা কিন্তু আ এই ফলাফল দেখানোর জন্য বিভিন্ন মিশনে কিন্তু অনুষ্ঠান করছেন। সেখানে সাংবাদিক, চিন্তাবিদ অনেকে আমন্ত্রিত। দিল্লির বাংলাদেশ হাই কমিশনেও কিন্তু সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমন্ত্রিত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার অন্য অনুষ্ঠান ছিল। তারপরে আপনাদের এখানকার আরো অনেক প্রোগ্রামে যাইনি। তারা আজকে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছিলেন। এবং রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা দেখাচ্ছে। আমি জানি না, যারা গেছে পরে তাদের থেকে শুনতে পারবো। এই আরকি। দাদা, আমি একটু মাঝে ইনফরমেশন শেয়ার করিনি, আমি আমার পরবর্তী প্রশ্ন এবং দর্শকের কমেন্টে যাওয়ার আগে, সেটা হলো আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে জয়েন করছেন, আপনার যে সময়টা আছে সেই সময়ের মধ্যে, বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন জীবন্ত কিংবদন্তি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা জানবো, নির্বাচনের ফলাফল জানবো এবং তার ভিউ জানবো। আমি আপনাকে কয়েকজন দর্শকের একটু কমেন্ট একটু জানাতে চাই। দাদা, আমার প্রশ্ন, ভারতের জন্য তারেক রহমান ভারত বয়কট যে আন্দোলন উইথড্র করেছে তা স্থগিত করেছে, মানে সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন যে তারেক রহমান ভারত বিরোধী, ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, এবার খুশি। আচ্ছা, একজন একটু ট্রল করার চেষ্টা করেছেন। আমরা এর পরে দেখছি যে আরো নানান রকম কমেন্টের মধ্যে একটা আছে যে 17 আসনে হিন্দি বলা এক মহিলা খুব সম্ভবত ইন্ডিয়ান চ্যানেলের হবে, ভোটের কভারেজ করছিল কি সাংঘাতিক ভাবে। আমাদের আমাদের দেশে কয়েকটা হাই প্রোফাইল ভোট হয়েছে, সেটা হলো তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যান, তিনি যে আসনে ভোট করছিলেন, এই আসনটা অনেকে বলছিলেন যে এটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। সেটা থেকে একটু দেখা গেছে যে না, শেষ পর্যন্ত তারেক রহমান বের হয়ে এসছেন। এবং আরো বেশ কিছু আসন নিয়ে যেগুলোতে বিএনপি নেতৃবৃন্দকে জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে চেয়েছে। আমি এইসব প্রসঙ্গে, আমাদের লোকাল প্রসঙ্গের চেয়ে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনার কি মনে হয় এখন যে ফলাফলটা হচ্ছে? আমরা ওয়াশিংটন পোস্টে যে রিপোর্ট দেখেছিলাম যে আমেরিকা চায় জামাতের সঙ্গে ক্লোজ রিলেশন তৈরি করতে, তারপর সারা কুক ব্রিটিশ হাই কমিশনার, তিনি দৌড়াদৌড়ি করছিলেন গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে। যদি এই ফলাফল বিএনপির পক্ষে চলে যায়, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতা যায়, তাহলে আমেরিকান অ্যারেঞ্জমেন্টটা কি হবে? সেটা কি ইন্ডিয়া বা আমেরিকা এমন কোন সেটেলমেন্ট হয়েছে যে আবার ভারতের চোখে আমেরিকা বাংলাদেশকে দেখবে? না, সেটা ভারতের চোখে বাংলাদেশকে দেখবে এরকম কিছু নয়। কারণ আমেরিকা তো তার আগেই তার বাণিজ্য চুক্তি করে বসেছে। এবং সেই চুক্তিতে বিশেষ ক্ষেত্রে বাংলাদেশকে সুবিধাও দিয়েছে ভারতের থেকেও। তার বিনিময়ে অবশ্য
আমেরিকা থেকে বিমান ক্রয় করতে হবে, সেটা শর্তের মধ্যে বলা আছে। নতুন সরকারকে সেসবগুলো ফেস করতে হবে সেগুলো। দ্বিতীয় কথা হচ্ছে না তারেক প্রথম কথা ওই মানে আমি জানি যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তার সঙ্গে ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রচন্ড সখ্যতা আছে এবং সেটা লন্ডন থেকেই। ফলে তাদের কাছে জামায়াত বা বিএনপি ১৯-২০ আরকি খুব একটা হ্যাঁ, এখন আজকে জামায়াত যে যদি সবচেয়ে এটা প্রমাণ হবে জামায়াত যদি আজকে যেটা কিছুক্ষণ আগে আপনার সয়েও যে অন্যরকম কথা বলছিলেন জামায়াতের বর্তমান নেতা আখতারুজ্জামান। কিন্তু জামায়াত নেতাদের মুখ থেকে সেরকম কোনো উগ্র কথা কিন্তু এখনো শোনা যায়নি। এবং আমি শুনেছি তো জামায়াতের আমিরও পর্যন্ত বলেছেন যে নির্বাচনের ফলাফল যা হবে তাই তারা মেনে নেবেন। তারা প্রতিবাদ করবেন না। এখন তারা প্রতিবাদ করবেন না এটার জন্য আমার মনে হয় নিশ্চয়ই মার্কিনী বা পশ্চিমাদের একটা চাপ আছে। তাদের অন্য কোনোভাবে নিশ্চিতভাবে রাজনীতিতে অ্যাকোমোডেট করে দেওয়ার কোনো একটা ব্যবস্থা হয়তো হবে, মেকানিজম হবে। সেটা কি ধরনের কারণ দেখুন একটা জিনিস তো হওয়ার কথা আছে। দাদা সেটা একটু হচ্ছে ইন্টারফেয়ার করছি। দাদা একটু ইন্টারফেয়ার করছি, অ্যাডভোকেট ফজলুর রহমান যুক্ত হয়েছেন, আমরা ওনাকে একটু যুক্ত করে নিতে চাই। ওনাকে ইন্ট্রোডিউসিংটা শেষ করে আমি আপনার কথা শুনছি, অবশ্যই আপনি আগে বলবেন। জি। সম্ভবত ভিডিওটা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার ভিডিওটা অন করার প্রয়োজন আছে, একটু যদি কাইন্ডলি। এই গাইস ফোনে করতে হবে, ফোনে করতে হবে তো করে ফেলছি তো, এতগুলা কথা বলে তো হইলই। জি আমরা লাইভে আছি, কাইন্ডলি একটু আমরা লাইভে আছি। আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান ওনার ছেলে আজকে এই বিজয়ের সময় ওনার ছেলেকে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই অনেক বছর পর এর আগেও অনেকগুলো নির্বাচনে উনি জয়ের কাছাকাছি গিয়ে তাকে কখনো কখনো আমরা জানি এটা প্রতিষ্ঠিত সত্য যে তাকে বিজয় থেকে ছিটকে পড়তে হয়েছে বা ছিটকে ফেলা হয়েছে। তো বাংলাদেশে যেহেতু তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে তিনি ওন করেন, তিনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন গত এই 17-18 মাসে। তার দল থেকে তাকে বহিষ্কার হতে হয়েছে, তাকে মবের মুখোমুখি হতে হয়েছে, তাকে আদালতের মুখোমুখি হতে হয়েছে। এই বয়সে 78 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধের ঝান্ডা ধরে রেখেছিলেন। আমরা আজকের এই অনুষ্ঠানে এবং গৌতম লাহিড়ী আপনার এই অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি তার এই বিজয়ের মুহূর্তে, নিশ্চয়ই আমরা এটা শেয়ার করব। আমরা জানতে চাই এবং তার এক্সপিরিয়েন্স হয়েছে, তিনি সবচেয়ে বেশি বাংলাদেশের স্পোক্স পারসন ছিলেন জামাতে ইসলামীর যে রাজনীতি, তাদের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা এইসব নিয়ে। সেই জন্য আমাদের দাদা আমরা বোধহয় কন্টিনিউ করতে পারি আপনার কথাটা। অ্যাডভোকেট ফজলুর রহমান আসতে তার কাছ থেকে আমরা নিশ্চয়ই শুনবো। মানে যে কথা বলছিলাম, জি না যেটা বলছিলাম সেটা তো জি ফজলুর রহমান, আমি দাদা একটু 1 মিনিট। জনাব ফজলুর রহমান আপনাকে কংগ্রেচুলেশন জানিয়ে কংগ্রেচুলেট করছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আপনি পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ নিয়মিত আলোচনা করেছেন। আপনি প্রায় 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে আপনার প্রতিদ্বন্দ্বী তো বলবো না, যিনি আপনার কাছাকাছি আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে আপনি বাংলাদেশে নির্বাচিত হয়েছেন। আমি জানি যে এর কাছাকাছি ব্যবধান আর কোনো ভোটে নেই। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই সাংঘাতিক চ্যালেঞ্জিং এবং প্রতিদ্বন্দ্বী নির্বাচনে। বাংলাদেশের অন্যতম সূর্য সন্তান, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমরা সবসময় আপনাকে মুক্তিযোদ্ধা হিসেবে আজকে বিজয়ের বেশে অনেক বছর পরে আপনাকে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই শোতে আজকে উপস্থিত আছেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব গৌতম লাহিড়ী, আমরা তার সঙ্গে আলোচনা করছিলাম। জনাব ফজলুর রহমান, আমি শুরুতেই আপনাকে জানতে চাই যে আমি গৌতম লাহিড়ীর দাদার কথা শুনছিলাম, আপনি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করলেন এবং আপনার দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি, সেই সময়ে আপনার অনুভূতি কি এবং সামনে আপনি কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও গৌতম লাহিড়ীর সঙ্গে কথা বলছিলাম। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সাথে যে অনারেবল গেস্ট যিনি আছেন ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং আমার তরফ থেকে অভিনন্দন আপনাকে বিজয়ের জন্য। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে কথাটি বলতে চাই সেই কথাটা হলো, আজকে আমি
এখানে যে বসে আছি, আমি কোনো সময় ভাবিনি যে আমার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা ভিন্ন কথা, কিন্তু যে দলটি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাদেশে একমাত্র আমি বোধহয় এক ব্যক্তি যে হাজার হাজার মানুষের সামনে শেষ মিটিং এ দাঁড়িয়ে বলছি যে এইখানে আমি একটা রেফারেন্ডাম করতে আসছি আমার এলাকাতে, আমার ভোটটা হবে রেফারেন্ডাম। যারা মুক্তিযুদ্ধ চাও, যারা মনে করো ৭১ সঠিক ছিল, কারা কারা মনে করেন হাত তুলে দেখান। তখন সব মানুষ হাত তুলছে। আমি বলি যারা রাজাকারকে চাও আর মনে করো মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা হাত তুলেন। কেউ হাত তুলে নাই। আমি বললাম এই জায়গাটাতেই আমার ইলেকশন, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তির ইলেকশন হচ্ছে আমার এলাকাতে। অন্তত আমি কোনো ফাও কথা, ফাঁকি কথা, অর্ধ সত্য কথা বলি না, আমি রিয়েল সত্য বলি। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধই কঠিন পরীক্ষার সম্মুখীন, এবং রাজাকার এবং তাদের অধস্তন শক্তি, পরবর্তী শক্তিরাই এই দেশের ক্ষমতা দখল করে আছে এবং ইতিহাসটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমি যুদ্ধ করে পাশ করেছি। এই কথাই আমি দিচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পার্লামেন্টে প্রথম দিন যে কথা আমি বলবো, আমি সমস্ত সত্য কথা বলবো। আমি কাউকে ট্যাক্স দেই না। আমার এলাকার মানুষ মুক্তিযুদ্ধের উপরে ভোট দিয়েছে, সেই রেফারেন্ডামের উপর আমি কথা বলবো। এটা এক। দুই হলো, আমি আপনাকে বলেছিলাম যে একটা সেন্টারেও কেউ পাস করবে না। আপনি জানেন আমার এলাকায় ১৫০টা সেন্টার। আমি এই কথাটা রক্ষা করতে পারি নাই। আমার থানার 55 সেন্টার, এটাতে আমি সবগুলোতে পাস করছি ১৫০ সেন্টারের মধ্যে। অষ্টগ্রামের ৫৪টা সেন্টারের মধ্যে অ্যাক্সিডেন্টলি একটা সেন্টার বোধহয় সামান্য ভোট আমার কম হয়ে গেছে, ৫৩টাতেই জিতছি। আর মধ্যের যে থানাটা আছে আপনার বোধহয় জানা আছে, এখানে একজন মহামানব আছেন। সেই মহামানবরাই আওয়ামী লীগকে ডুবাইছে, বঙ্গবন্ধুকে ডুবাইছে, মুক্তিযুদ্ধকে ডুবাইছে। মহামানবের নাম হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উনার ইঙ্গিত বলবো না কি বলবো, বা উনার মানে ইচ্ছাতেই উনার থানাতে আমি ৩টা সেন্টারে আমার, উনার সেন্টার আছে ৪১টা, ৩টা সেন্টারে আমার কিছু ভোট কম হয়েছে। অন্য ৩৯টা সেন্টার, ৩৮টা সেন্টারে আমি জিতছি। অর্থাৎ ৪টা সেন্টার আমার বাইরে গেছে, আর সব সেন্টারে আমি জিতছি ১৫০টা সেন্টারের মধ্যে। এক। ২ নম্বর, আপনারা যখন বলতে লাগলেন যে জামাত এই দেশের ক্ষমতা দখল করে ফেলবো, আমি তখন কিন্তু বললাম জামাত যদি এই দেশে ক্ষমতা দখল করে, আমি এই দেশে থাকবো না। আমি জনসভা করে বলছি আমি দেশ ছেড়ে চলে যাব। রাজাকারের এত শক্তি হয় না এখনো বাংলাদেশে যে ক্ষমতা দখল করে ফেলবো ভোটের মাধ্যমে। আমি আপনাকে বলি, যদি জামাতের পক্ষে চক্রান্তকারী শক্তি না থাকতো সরকার সহ, তাহলে জামাতের সিট ২০টার চেয়ে কম হইতো। আমি খুব ক্লিয়ারলি বলছি। এবং আমার বিরুদ্ধে চক্রান্ত হলে আমার ভোট আরো ৫০ থেকে ৬০,০০০ বেশি হইতো। কিন্তু আমার বিরুদ্ধে যে চক্রান্ত, অর্থ, লাঠি শক্তি এবং চক্রান্তের শক্তি, ৩টা শক্তি আমার বিরুদ্ধে কাজ করেছে। আমার ধারণা তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশ এমন একদিকে যাবে যে দিকটা ইউনূস সাহেবের বিপরীত, যত কথাই তারা বলুক। কারণ ইউনূস সাহেবের গত ১৮ মাসের যে কুকর্ম, অপকর্ম, এটার সঙ্গে যদি আমাদের মাথা মেলাতে হয়, আমার মনে হয় না এটা খুব ভালো ফল বয়ে আনবে বাঙালি জাতির জন্য। জনাব ফজলুর রহমান, আমি আপনার কাছে আসবো 2টা প্রশ্ন নিয়ে। তার আগে আমি একটু গৌতম লাহিড়ীর কাছে যেতে চাই। গৌতম লাহিড়ী, বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই, এবং এরপর আমি ফজলুর রহমানের কাছে 2টা সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে যাব। আমি তো আপনাকে আগেই বলছিলাম যে যেহেতু ময়দানে আওয়ামী লীগ নেই, সুতরাং আমাদের ভারতের কাছে অবশ্যই বিএনপি প্রথম পছন্দ, এবং বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতায় এলে তাদের সঙ্গে সুসম্পর্ক নিশ্চিতভাবে আমরা আশা করি। যেটা ভারতের তরফ থেকে কিন্তু বার্তাও দেওয়া হয়েছে যে খালেদা জিয়া যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন সেরকম যেন হয়। ফলে আমাদের একটা আশা। আমার একটা প্রশ্ন থাকবে জনাব ফজলুর রহমানের কাছে,
আপনার কেন্দ্রে গণভোটের বিষয়টা কিছু আপনি কি জানেন? মানে বলতে পারেন সেখানে কি হয়েছে? গণভোটের ব্যাপারটা কি হয়েছে? সেটা কি দাঁড়ালো? এরকম কিছু খবর আছে কিছু? কোন তথ্য আছে যেটা কোন বাংলাদেশের মিডিয়া থেকে এখনো জানতে পারিনি? জনাব ব্রিগেডিয়ার ফজলুর রহমান, আপনার আসনে গণভোট নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমার তথ্য আছে, গণভোট 3 ভাগে ভাগ হয়েছে, বেশিরভাগটা না পড়ছে, আর হ্যাঁ ব্যাপারটা থার্ড হয়েছে, আর ভোট কেউ শিল দেয় নাই, এমনি ফেলে রাইখে গেছে, এটা সেকেন্ড হয়েছে আমার এলাকার যাওয়াটা। আমি একটা প্রশ্ন নিয়ে ব্রিগেডিয়ার ফজলুর রহমানের কাছে যেতে চাই। আপনি সংসদ সদস্য হিসাবে আপনার অনেক দায়িত্ব এখন আপনার এলাকার শুধু না, সারা দেশের আইন এবং নীতি প্রণয়নে। গত 17 মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে প্রশ্ন বলবো না, যেভাবে অবমানিত হয়েছে, আপনি সংসদে গেলে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের ব্যাপারে কি ভূমিকা রাখবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই সরকারের অনেকের বিরুদ্ধে প্রচন্ড দুর্নীতির অভিযোগ আছে, প্রতিষ্ঠিত পাবলিক পারসেপশন আছে, সেই বিষয়ে আপনার ভূমিকা কি হবে জনাব ব্রিগেডিয়ার ফজলুর রহমান? আমার ভূমিকা কি হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি। আমি আগেই বলছি, আমি সব সত্য কথা বলি, অর্ধ সত্য বলি না, মিথ্যা তো বলি না। আমি সত্য কথাগুলো বলবো। গত 18 মাসে কি হয়েছে 5ই আগস্টের পরে, এবং যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা 5ই আগস্টের পরে চালিয়েছে, তাদের যে অপকর্ম, ওই যে অপকীর্তি, তাদের যে দুর্নীতি, তাদের যে দেশ বিক্রির যে একটা প্রবণতা, এবং বন্ধুকে শত্রু বানানোর যে প্রবণতা, এবং এটা যে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য তাদের যে চক্রান্ত, এই সবগুলোর ব্যাপারে প্রশ্ন কিন্তু তুলে ধরবই। কিন্তু আমি একা তো আর পাশ করতে পারবো না, পাশ করবে আমার দল, মেজরিটি পার্টি। আমি বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে ট্রুথ-এর উপরে আমি বলছিলাম এইভাবে, 3-8-24 240টা সিট বিএনপি পাবে। পরে বলছিলাম যে 8-10টা সিট এদিক সেদিক হইতে পারে, অবশ্যই 2/3 মেজরিটি পাবে। আজকে ইলেকশন হয়েছে, আপনারা যখন সমস্ত সাংবাদিকরা, আপনাকে আমি খুব বিরক্ত হয়ে বলছি, বাবা এইসব কথা কেন বল, যে এই যে এই জামাত পাস করে ফেলতেছে। আরে এই দেশের মানুষ এত পাগল হয়েছে, এত পাগল, এই দেশে এখনো 1 লাখের উপরে মুক্তিযোদ্ধা জীবিত আছে, ফজলুর রহমানদের মতো অধম মানুষেরা জীবিত আছে, রাজাকাররা ক্ষমতা আইসা পড়বে, এটা তো হয় না। তবে আমার কাছে মনে হয়েছে যে the role of leadership of আওয়ামী লীগ was not correct এই ইলেকশনের ব্যাপারে। এটা হলো এদের রুলটা খুব দুর্ভাগ্যজনক রুল ছিল। আমার জনসভায় আপনি আওয়ামী লীগের ভোটারদের আহ্বান করেছেন, যারা আওয়ামী লীগের নিষ্পাপ বা দোষী না, তারা যেন আপনাকে ভোট দেয়। আপনি কি সেই ভোটটা পেয়েছেন? হ্যাঁ, আমি সেই ভোটটা সবটাই পাইছি। সেই ভোটটা না, শুধু আপনাকে বলি, এইখানে 60,000 আমাদের হিন্দু বন্ধুদের ভোট আছে, এর মাঝে যদি 40,000 কাস্ট হয়ে থাকে, আমি 40,000 ভোট কাস্ট হয়ে থাকলে আমি 39,000 ভোট পাইছি তাদের। 500 ভোট হয়তো বলে টুলে যাইতে পারে, মেয়েরা সিল দিতে পারে না, কিন্তু সব ভোট আমার হয়েছে। এটা আপনি বোধহয় বুঝতে পারছেন, বা আপনার জানা থাকার কথা। এর কারণ হলো, তারা মনে করে ফজলুর রহমান যদি এই এলাকার এমপি হয় এবং দেশের পার্লামেন্টে কথা বলতে পারে, তাইলে এই দেশে হিন্দু বলতে যাদেরকে বলা হয়, অথচ একদিন কিন্তু আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা কিন্তু বাঙালি জাতিসত্তা হিসাবে বসবাস করার জন্য রাষ্ট্রটা তৈরি করেছিলাম। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। মুক্তিযুদ্ধের প্রথম কথাটাই কিন্তু 6 দফাতে এইটা এসেছিল, 6 দফার পরে 66 সনে। কাজেই এই জায়গাটা আপনাকে আমি বলি, এই জায়গাটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং যারা গত 15 মাসে বা 18 মাসে এই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে, এদের ব্যাপারে কথা বলবো। আমি কোন ছাড় এদেরকে দিব এটা মনে হয় না দিতে পারবো। আমি সত্য কথাগুলো তাদের সম্পর্কে বলবই, কারণ তারা এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল বা গেছে, যে জায়গা থেকে মুখ দেখানোর কোনো ব্যাপার আর বিদেশের অন্য দেশের কাছে থাকে না। জাতি হিসাবে আমরা খুব ছোট হয়ে গেছি ইউনূস সাহেবের আমলে।
জি, এরপরে ফজলুর রহমান, আমি আবার একটু স্বল্প সময়ের জন্য আপনার কাছে আসবো। আমি গৌতম লাহিড়ীর কাছ থেকে, জনাব গৌতম লাহিড়ীর কাছ থেকে একটু জানতে চাই। তার আগে একটু এরপরে ফজলুর রহমানকে আমাদের একজন দর্শকের মন্তব্য জানাই। তিনি বলছেন, ফজলু ভাই হিন্দুদের ভোট পেয়েছেন, খেয়াল রাখবেন। আমি যেটা জানতে চাই জনাব গৌতম লাহিড়ীর কাছ থেকে, আপনি বলছিলেন যে ইলেকশনের পরে ইন্ডিয়ার পলিসি হয়তো নির্ধারণ হবে, ইন্ডিয়া কি করবে বাংলাদেশের সঙ্গে রিলেশনটায়। আমি আপনার দিক থেকে জানতে চাই, আপনি ভারতের একজন খ্যাতিমান সাংবাদিক এবং দায়িত্বশীল সাংবাদিক, যে আপনার কি মনে হয় যে ইন্ডিয়ার এখন কিভাবে ডিল করা উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক যে অবনতি হয়েছিল সেই ক্ষেত্রে। তারপর আমি এরপরে ফজলুর রহমান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। দেখুন, এটা কিন্তু ভারত সরকারের নীতি কিন্তু ঘোষণা হয়েই আছে যে যেভাবে খালেদা জিয়া ভারতের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে উন্নতি করেছিলেন, তারা চায় যে তারেক রহমানের সঙ্গে তিনি যেন সেই পথে এগোন। এবং আমার ধারণা যে ভারতের এই নির্বাচনের পর যে বিবৃতি যেটা জারি অফিসিয়ালি যেটা জানানো হবে, আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে, তিনি যদি প্রধানমন্ত্রী হন তারেক রহমান, আশা করছি যেটা, তাকে নিশ্চয়ই অভিনন্দন জানাবেন। সেই অভিনন্দন বার্তাতেই এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে আর কি। এটা নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে না। কিন্তু একটা কথা বলতে বলতে কথাটা ঘুরে গিয়েছিল। জনাব ফজলুর রহমান বলছিলেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একটা ভুল করেছে। সেই ভুলটা যদি একটু উনি ব্যাখ্যা করেন যে কোনটা মনে হচ্ছিল যে এই নেতৃত্ব ভুলটা করেছে, কি ধরনের ভুল করেছে? এইবারের ক্ষেত্রে আমি আগে সরকারে 15-16 বছর রাজত্বের কথা বলছি না, এবারের নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের ভুলটা কি ছিল? জি, সঞ্চালক কি কোনো প্রশ্ন করবেন? না, গৌতম লাহিড়ী জানতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ভুল ছিল, আপনি বলেছেন, সেই ভুলটা কি উনি একটু সুনির্দিষ্ট ভাবে জানতে চান। ভুল ছিল, 1 নম্বর ভুল ছিল তাদের সিদ্ধান্ত যখন নেওয়ার কথা এই দেশের রাজনীতি এবং ইলেকশনের ব্যাপারে, তখন কিন্তু তারা এখানে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল। কিন্তু সিদ্ধান্তটা যখন তারা সর্বশেষ নিল, তখন কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিল। কি ভুল সিদ্ধান্ত? সেটা হলো তাদের উপর থেকে বলা হইলো যে ভোটের বাক্সের কাছেই যাওয়া যাবে না, ভোট সেন্টারের কাছেই যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ভোট সেন্টারের কাছে না গেলে তো একটা বুঝতাম যে এটা খুব ক্লিয়ার একটা সিদ্ধান্ত, ভোট সেন্টারের কাছে যাবে না। যেমন এই 18 সনের না 24 সনের ভোটে বিএনপি বলছে আমরা যাব না, হ্যাঁ, কাজে আমরা যাই নাই। কিন্তু তারা ভোট সেন্টারের কাছে যাবে না বলে দেখা গেছে সব জায়গাতে তাদের 2 ধরনের কাজ হয়েছে। এক ধরন হইলো যারা নিরীহ আওয়ামী লীগ করে দেশের মধ্যে আছে, 2টা একটা কেস খাইছে, একটু পালায় টালায় থাকে, আবার একটু মানুষ মনে করে যে এরা ভালো মানুষ, এই ভালো মানুষগুলো আবার ভোট দিছে ভোট সেন্টারে গিয়ে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আর যারা এখনো এই দেশে মানুষ মনে করে এরা খারাপ কাজ করছিল, আওয়ামী লীগের সর্বনাশ করছিল, মুক্তিযুদ্ধের সর্বনাশ করছিল বঙ্গবন্ধুর নামে এবং মুক্তিযুদ্ধের নামে, এরা সব জামাতকে ভোট দিচ্ছে। আমার কথাগুলো তাইলে 3 দিকে গেল কিন্তু আওয়ামী লীগ। একটা হলো নেতৃত্বের ডিসিশন হইলো ডোন্ট গো টু পোলিং সেন্টার, ঠিক আছে, এটা মানলে কথা ছিল না, কিন্তু গেল, কিন্তু 2 দলই গেল। ভালো মানুষ যারা তারা বিএনপি কে ভোট দিল, আর যারা ওই বিভিন্ন ধরনের খেলায় মত্ত তারা জামাতকে ভোট দিল। এবং আমার এলাকাতে তাই হয়েছে বেশিরভাগ। ভালো যে আওয়ামী লীগ যারা, সব নিরীহ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ, সব আমাকে ভোট দিছে। আর আজকে দুর্ভাগ্যজনক ভাবে আপনি জানেন, মিঠামইন থানা রেজাল্টটা দেখলে আপনি বুঝবেন এই রেজাল্ট ফজলুর রহমানের বিরুদ্ধে হইতে পারে না, আব্দুল হামিদের সিদ্ধান্ত ছাড়া। আমার কথাটা এটা আমি খুব ক্লিয়ারলি দেখাই দিব যে এই উনার বাড়ির সেন্টার, উনার বাড়ির সেন্টারে জামাত পাস করে কেমনে? উনার বাড়ির সেন্টার, এবং সেন্টারটা হইলো উনার বাড়ির স্কুলে, বাড়ির ঘরের মধ্যে। এই সেন্টারে জামাত পাস করে কেমনে? উনার ইউনিয়নে জামাত পাস করে কেমনে? একটা ইউনিয়নে পাস করছে জামাত, সেটা হলো আব্দুল হামিদের মিঠামইন সদর। ওনার আপন বোধ এমপি ইলেকশন করেছেন জামাত থেকে। কে? যেখানে আমি গৌতম দার বাবুর প্রশ্নটার উত্তরটা দিচ্ছি, তার আপন শালা ইলেকশন করছিল করিমগঞ্জ তারাইল থেকে, জীবনে ওই এলাকাতে 10,000 ভোট পায় নাই জামাত, দাঁড়াইবারই সাহস পায় নাই। এখন তার আপন শালা দাঁড়ায় উসমান ফারুকের মতো ক্যান্ডিডেটে প্রায় ফেল করে দিয়েছিল, 3,000 ভোটে উসমান ফারুক সাহেব পাস করছে 86 and 83, তার শালা পাইছে 83, যেখানে 3,000 ভোট পাওয়ার মতো অবস্থা করিমগঞ্জ তারাইলে নাই।
আমি সেই কারণে কথাটা বলছি যে আব্দুল হামিদ সাহেবের মতো লোক যদি জামাতকে ভোট দেওয়া হয়, এর চেয়ে দুর্ভাগ্য। উনি বলতে পারতো ডোন্ট গো টু সেন্টার। আমি আপনাকে একদম প্রমাণ দিয়ে বললাম যে একটা ইউনিয়নেই আমি ফেল, ইউনিয়ন আমার সেন্টার, আমার কনস্টিটিউয়েন্সি, এর মধ্যে একটা ইউনিয়নে ফেল করছি, সেটা হলো আব্দুল হামিদের ইউনিয়ন এবং তার বাড়ির সেন্টার। জিনিসটা আমি মানে দুর্ভাগ্যজনক। আমরা এই কারণে আপনাকে আরো অভিনন্দন হইল কি? হ্যাঁ, এই কারণে আপনাকে আমি আরো এই কারণে অভিনন্দন বলছি জানাই। জিনিসটা ভুল করছে। আপনি দেখবেন যে যে এলাকাতে জামাত পাশ করছে বা পাশ করবে, সেই সব এলাকাতে আওয়ামী লীগ টোটালি যারা ওই যে এখনো যারা অতে আছে, বিভিন্ন কারণে জামাতের কাছে মাত্রা চায় অথবা জামাত তাদের কাছে সম্পর্ক করিয়া এই ভোটটা নিয়ে গেছে, আওয়ামী লীগের ভোটটা। আমি আপনাদের দুজনের কাছে এবং এডওয়ার্ড ফজলুর রহমান আপনাকে আবারও অভিনন্দন জানাই আপনার এই বিজয়ের জন্য। কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যখন সাংঘাতিক রকম চ্যালেঞ্জের মুখে, তখন আপনার সেই 71-এর বীর যোদ্ধার ভূমিকা বাংলাদেশকে উজ্জীবিত রেখেছে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ তরুণকে উজ্জীবিত রেখেছে। সবশেষ শুধু 1 মিনিট করে আপনাদের দুজনের কাছে, আমি দুজনের কাছে, এটা যেমন গৌতম লাহিড়ী, তিনি বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে অনেক ক্লোজ, উনি খোঁজ রাখেন এবং উনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এবং এডওয়ার্ড ফজলুর রহমান, আপনাদের দুজনের কাছে আমি জানতে চাই আগামী দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী যেই অ্যাক্টিভিটিস গুলো আমরা গত 17 মাসে ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি, এইটাই কি ধারাবাহিকতা থাকবে নাকি আমরা আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে পারবো? কি মনে হচ্ছে আপনাদের অভিজ্ঞ দুজন রাজনৈতিক মানুষ, রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে, আমরা কি সেই যে আমাদের মাহফুজুর রহমান সাংবাদিক বলছিলেন দ্য এন্টার অফ মার্ডার, এরা অফ মার্ডার, সেই জায়গা থেকে আমরা কি মুক্তি পাবো কিনা? জনাব এডওয়ার্ড ফজলুর রহমান, আপনাকে দিয়ে জানতে চাই, তারপর গৌতম লাহিড়ী দিয়ে আমরা শেষ করবো। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পথে বাংলাদেশ আসবে না, যতদিন পর্যন্ত 72-এর সংবিধানকে ধারণ করবে না, এ নিয়ে প্রশ্ন থাকবে, বাংলাদেশের বন্ধুকে শত্রুকে এই নিয়ে ধোঁয়াশা কুয়াশা থাকবে, কতদিন পর্যন্ত বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না। লাখো ভোটের বিজয় হলেন বিএনপি। যে বাংলাদেশকে অবশ্যই মুক্তিযুদ্ধের পথে আসতে হবে এবং এই ব্যাপারে যাদের ভূমিকা থাকবে, সেই ভূমিকাটা আমি গত 1.5 বছর যেভাবে পালন করছি, এর চেয়ে আরেকটু বেটার হবে এবং পলিশড হবে, যেহেতু আমি পার্লামেন্ট মেম্বার হিসাবে সেখানে কথা বলবো। জনাব গৌতম লাহিড়ী, আপনি কি মনে করেন দূর থেকে আপনার পর্যবেক্ষণ? অত্যন্ত খুবই আশাব্যঞ্জক কথা উনি বলেছেন এবং মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং বলে আমার নিজের ধারণা এই আদর্শে যদি বাংলাদেশ মানে অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, তাহলে নিশ্চিতভাবে দুদেশের সম্পর্কে, মানুষের সম্পর্কে আবার আমরা হয়তো ভবিষ্যতে একটা সোনালী অধ্যায় দেখতে পারবো আর কি। এটা আশা করি, যদি এই চেতনাতে বাংলাদেশ যেটা উনি চাইছেন, উনি যেটা বলছেন, আমি বিশ্বাস করি যে সেই আদর্শে ভবিষ্যতে বিএনপি সরকারও চলবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। ধন্যবাদ। এই ভোটের রাতে অনেক অনেক সংশয় শুভেচ্ছা। আমারও অভিনন্দন, আমার তরফ থেকে অনেক অভিনন্দন। আপনি আরো আমিও কৃতজ্ঞতা প্রকাশ করলাম অনারেবল গৌতম দার সঙ্গে, আমিও কৃতজ্ঞতা যে আমাকে অভিনন্দন জানানোতে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। পরে গিয়ে অনেক দেখে আসবো। ধন্যবাদ। আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা কিংবদন্তি বাংলাদেশের মানুষ, আপনাকে দেখে আমরা উদ্দীপিত হই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু শতবর্ষী জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।